প্রিয় জওহর নবোদয় বিদ্যালয়ের এন্ট্রান্স পরীক্ষার পরীক্ষার্থীরা, আজকের এই ক্লাসে আমি তোমাদের পাটিগণিত বিভাগের কয়েকটি অঙ্ক নিয়ে এসেছি এবং অঙ্কগুলি হচ্ছে এই সম্বন্ধিত এইসব চ্যাপ্টারের ফ্র্যাকশন, পার্সেন্টেজ, প্লেস ভ্যালু, রোমান আরবিক হরফের যে অঙ্ক থাকে সেগুলো নিয়ে। তো চলা যাক সরাসরি ক্লাসে। আজকের ক্লাসের প্রথম অঙ্কটি হলো এটি। দেখো, এখানে বলা হয়েছে এল এক্স 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 আই এক্স কে হিন্দু আরবিক সংখ্যায় হলো কোনটা? 98, 39, 59, 89। দেখো, এই প্রশ্নটির উত্তর আমি খুব কম সময়ের মধ্যেই দিয়ে দিতাম, কিন্তু আমি মনে করছি যে তোমাদের এই হিন্দু আরবিক সংখ্যায় লেখা বা রোমান হরফে লেখা এগুলি সম্বন্ধে একটু আমি ডিটেলস তোমাদের জানাতে চাই। তো সেগুলি তোমরা মন দিয়ে শোনো। রোমান হরফ থেকে হিন্দু আরবিক হরফে লেখার যে কতগুলো নিয়ম রয়েছে সেগুলো আমি তোমাদেরকে বলে দিতে চাই, ঠিক আছে? তো সেগুলো কি কি আমি দেখিয়ে দিচ্ছি। ধরো, আমি প্রথমে রোমান হরফগুলো লিখে নিচ্ছি। রোমান হরফ ক্যাপিটাল আই, ক্যাপিটাল ভি, ক্যাপিটাল এক্স, ক্যাপিটাল এল, ক্যাপিটাল সি, ক্যাপিটাল ডি, ক্যাপিটাল এম। এগুলো একটু মনে রাখার চেষ্টা করবে, ঠিক আছে? এই ক্যাপিটাল আই মানে 1, আমি এটা অন্য রঙে দিয়ে দিচ্ছি একে। ক্যাপিটাল আই কে বলা হয় 1, 1। ভিটাকে বলা হয় 5, এক্সটাকে বলা হয় 10, এলটাকে বলা হয় 50, সিটাকে বলা হয় 100, ডিটাকে বলা হয় 500, আর এমটাকে বলা হয় 1000। এগুলো তোমরা মুখস্থের মতন করে রাখবে, তাতে সুবিধা হবে। এরপর তোমাদের পরীক্ষাতে যে এগুলোই থাকবে তার তো কোনো মানে নেই। যেমন এখানে এল ট্রিপল এক্স আই এক্স, এই সংখ্যাটি কত হবে? তো সেটা একটা পরিণত করার নিয়ম আছে। সেগুলো হচ্ছে কি, প্রথম নিয়ম তো মনে রাখতেই হবে যে কোনো রোমান হরফকে পরপর 3 বার ব্যবহার করা যাবে না। এটি প্রথম কথা। কোনো রোমান হরফকে পরপর 3 বারের বেশি ব্যবহার করা যাবে না। যেমন উদাহরণস্বরূপ আমি বলছি, যেমন ধরো এই যে আই, আই মানে তো 1। তো এই যে হিন্দু আরবিক হরফ 1, তার জন্য আমরা আই ব্যবহার করতে পারি। 2 এর জন্য ব্যবহার করতে পারি 2টা আই। 3 এর জন্য ব্যবহার করতে পারি 3টা আই। তাহলে 4 এর জন্য ব্যবহার করা যাবে না 4টি আই। মানে পরপর 4 বার হয়ে যাচ্ছে, তো 4 বার কখনোই করা যাবে না। তাহলে 4কে আমরা কিভাবে লিখবো? না, 4কে লেখা হবে এইভাবে যে 4 এর পরে কি আছে? 5। তো 5কে লেখা হয় ভি, 5কে লেখা হয় ভি। এটা মুখস্থ রাখতে হবে কিন্তু। আর এই 4টা হচ্ছে 5-এর থেকে 1 কম, মানে কম হলে বাম দিকে আই দিতে হবে। মানে 1-এর জন্য যে আই সেটা বাম দিকে হবে। এরপর 5টা কত হবে? না, 5টা তো ভি বটে, তো মুখস্থ করে রাখতে হবে। তাহলে 6টি কত হবে? না, 6টি হবে 5-এর সঙ্গে 1, মানে 6টা হচ্ছে 5-এর থেকে 1 বেশি। তাহলে এর ডান দিকে আইটা হবে। এবং তোমরা নিশ্চয়ই ক্লাস 5-এ পড়ছো, তো 5টা তোমরা এইভাবে লেখো। 6 যারা, তারা এইভাবে লেখো। 7-এ যারা পড়ে তারা ভি আই আই লেখো। যারা 8-এ পড়ে তারা ভি আই আই আই। যারা 9-এ পড়ে তারা আই আর এক্স। এখানে কিন্তু ভি আই 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 এইভাবে লেখা যায় না, কারণ 3 বারের বেশি করাই যাবে না কোনোতেই, ঠিক আছে? তো এ তো হলো 1 থেকে 10 পর্যন্ত। এখন ব্যাপার হচ্ছে যে যদি 50, ধরে নাও 50,
তো 50-এর জন্য তো কি আছে, এল আছে। এবার তাহলে 40টা কত হবে? 40টা কত হবে না, 40টা হচ্ছে 50-এর থেকে 10 কম, কম হলেই বাম দিকে, তাহলে 50-এর জন্য এল লিখে নেবে, আর 10 কম মানে বাম দিকে এক্স দিয়ে দিবে, এটা হলো 40। আর তাহলে 60 কত হবে না, 60 হবে যেহেতু 50-এর থেকে 10 বেশি, তাহলে 60-এ 50টাকে লিখে নেবে এল এবং ডান দিকে এক্স দিবে, তাহলে 60 হলো এল এক্স, তাহলে 70 হবে কত, এল ডবল এক্স। 80 কত হবে, এল ট্রিপল এক্স। 90 কত হবে, তখন কিন্তু আর 4টা এক্স হবে না, তাহলে 90টা কত হবে না, 90টা হয়ে যাবে তোমার ওই 90-এর পরে 100, 100-এর জন্য সি হয়, সি। আর 90 মানে 100 থেকে 10 কম, তাহলে কম হলেই তো বাম দিকে 10 মানে এক্স, তাহলে 110টা কত হবে, 110টা হবে 100-এর জন্য সি, আর 10 যেহেতু বেশি তার ডান দিকে এক্স, সি এক্স। এই হচ্ছে মোটামুটি নিয়ম, ঠিক আছে। এখন দেখা যাক আমাদের এই অঙ্কটিতে সঠিক উত্তর কোনটি, এ অপশন না বি অপশন না সি অপশন না ডি অপশন। তাহলে আমি এগুলোকে মুছে দিচ্ছি। এরপর আমরা এই অঙ্কটিতে চলে যাচ্ছি। অঙ্কটিতে বলা হয়েছে যে এল ট্রিপল এক্স 3বার এক্স আর আই আর এক্স। তাহলে আমরা জানি তো এল মানে তো 50, এল মানে কত, আমি লাল কালিতে লিখে দিচ্ছি, এটা এল মানে 50, এল মানে 50, আর তারপর এই 10, এই 10, এই 10, 3 10 30, তাহলে 50-এর সঙ্গে 30 যোগ হলো, আর এক্স মানে 10, কিন্তু বাম দিকে আই আছে মানে 1 কম, 10 থেকে 1 কম হলে কত হয়, 9, তাহলে এটা হবে 9। তাহলে হয়ে গেল কত, 50-এর 30 80 আর 9 89, তাহলে এটি হলো এই প্রশ্নটির উত্তর। 835 গুণ 1 সমান 835, 835 গুণ 2 সমান 1670। এইভাবে গুণ করতে 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 ওই 2,34,567 পর্যন্ত পৌঁছিতে আমাদের অনেক সময় লেগে যাবে। তাহলে উপায় কি না, উপায় একটা আছে, আমরা সরাসরি ওই 2,34,567কে 835 দ্বারা ভাগ করে কাছাকাছি পৌঁছে যাব, ঠিক আছে। তাহলে এখন আমরা কি করে নেব, আমরা সরাসরি ওই 2,34,567 সংখ্যাকে 835 দ্বারা ভাগ করে নেব, ঠিক আছে। এখন 835 দ্বারা ভাগ করে নেব মানে 835-এর নামটা তোমরা প্রথম থেকে লিখে রাখবে। আর 800 এটা তো অনেক বড় ভাগ, কারণ ভাজকেই আছে তোমার 3টে অঙ্ক, তো সুতরাং বড় সংখ্যা দ্বারা যখন ভাগ করা হয় বড় সংখ্যাকে, তখন একটু মনে রাখবে যে ভাগের যে একটা নিয়ম আছে, যে এখানে জয়টি অঙ্ক রয়েছে, এখানে তয়টি অঙ্ক তোমাকে নিতে হবে। এখন যদি দেখা যায় যে প্রথমেই ওই 234টা বা এই সংখ্যাটা যেটা হবে এটা থেকে ছোট হয়ে যায়, তাহলে পরেরটাকেও মিলিয়ে নিতে হবে, তাহলে হয়ে গেল 2,345। এখন আমরা 835-এর নামটা দেখে নেব। 2 খাওয়ালে হয় 1670, 3 খাওয়ালে হয় 2505, এখানে রয়েছে 2345, সুতরাং 3 কোনো রকমই খাবে না, 2 খাবে, তাহলে হয়ে গেল 1670। এরপরে 5, 7 14, হাতে 1, 7 6 675, এর নেমে গেল 6, নেমে গেল 6, হয়ে গেল 6,756। এখন এখানেও একটা নিয়ম আছে, যদি তুমি একক দশকে দুটোকে দাগ দিয়ে দাও, শতকের ঘরে আছে 8 এবং শতকের ঘরে আছে 67, তাহলে মোটামুটি কত ওইখানে দিলে মানে 8-এর সঙ্গে কত গুণ করলে কাছাকাছি 700, 8-এর সঙ্গে কত গুণ করলে 67-এর কাছাকাছি যাবে না, 8-8 64 হয়, 8-8 64 হয়, তো 8-8 64 হতে পারে, কিংবা 8 নাম 72 কিন্তু বেশি হয়ে গেল, তাহলে 9 খাবে না, তাহলে 8-এই খাওয়াতে হবে, তাহলে 8, তাহলে হয়ে গেল 5 8 40, 0 হাতে 4,
3 8 24 28 8 8 2 8 8 64 2 66। এরপরে কি বিয়োগ করে দাও, 6 কত 15, 7 15 হাতে 1 মিলে গেল। এরপর নেমে গেল 7, নেমে গেল, এখানে একটা শূন্য দিয়ে দাও। তাহলে অবশিষ্ট থাকছে 767। এখন তাহলে দেখা যাচ্ছে 2,34,567 সংখ্যাটা 835 দ্বারা বিভাজ্য নয়, কিন্তু আমাদের বলা হয়েছে এর সঙ্গে কত যোগ করলে। ঠিক আছে, হ্যাঁ, একটু আমি পরে আসছি অঙ্কটাতে। এখন আমি যেটা বলছিলাম যে এই যে 2,34,567 সংখ্যাটা 835 দ্বারা সম্পূর্ণরূপে বিভাজ্য নয়। তার প্রমাণ কি? অবশিষ্ট থাকছে 767। তাহলে বিভাজ্য করার মানে 835 দ্বারা বিভাজ্য করার নিয়ম কি হলো না, হয় প্রথম নিয়ম হচ্ছে যে ওই ভাজ্যটা থেকে 767 বিয়োগ করতে হবে, এবং আরেকটা নিয়ম হচ্ছে যে এই ভাজক থেকে ভাগশেষটা বিয়োগ করতে হবে। তার মানে যদি ওই 2,34,567 থেকে 767 বিয়োগ করা হয়, সংখ্যাটি অবশ্যই হবে 2,34,567 থেকে কম। বিয়োগ করা হচ্ছে তো কমিয়ে দেওয়া হচ্ছে, তাহলে কম হয়ে যাবে। কিন্তু এখানে স্পষ্ট বলা আছে কোন সংখ্যা যোগ করলে, তাহলে বাড়াতে হবে, মানে সংখ্যাটি এর থেকে বড় হয়ে যাবে, এর থেকে বড় হয়ে যাবে। তো কত যোগ করলে, তো কত যোগ করলে যখন লেখা থাকবে তখন তোমাকে এই 835 থেকে ভাগশেষটা বিয়োগ করে দিলে 7 6 7, 7 কত 15, 8 15 হাতে 1, 7 কত 0, 6 13 হাত থাকে 1, বাস 68। তাহলে এই 835 থেকে 767 বিয়োগ করে আমরা পেলাম 68। অতএব এই সংখ্যাটার সঙ্গে যদি 68 যোগ করা হয় তাহলে সেই সংখ্যাটি 835 দ্বারা সম্পূর্ণরূপে বিভাজ্য। এই অঙ্কটি সঠিক উত্তর হবে 68 রয়েছে সি এ, অতএব অপশন সি। ঠিক আছে, এরপরে সরাসরি চলে যাচ্ছি আমরা পরবর্তী অঙ্কে। এখানে একটা সংখ্যা আছে 5843280227 এর দুটি 2 এর স্থানীয় মানের গুণফল। স্থানীয় মান প্রকৃত মান তোমরা স্কুলে করে নিয়েছো নিশ্চয়ই, বুঝেও গেছো, তবু আমি একটু বুঝিয়ে দিচ্ছি। আমি প্রথমে সংখ্যাটিকে লিখে নিচ্ছি এখানে 5843280227 সংখ্যাটি লিখে নিলাম। এখন এর দুটি 2 আছে, দেখো এখানে একটি 2 রয়েছে, আমি একটা লাল রঙের দিয়ে একে আমি ঘিরে দিলাম, এ একটি 2 এবং এ একটি 2। ঠিক আছে, এখন এই 2 এর স্থানীয় মান কত না, এই 2 এর স্থানীয় মান হবে, আমি ধরো এটিকে কপি করে নিয়ে আসছি এবং সোজা নামাবো, কিন্তু এখানে 2 নামিয়ে দিলাম, আর এটিকেও আমি নামিয়ে দিচ্ছি। এটিকেও নামিয়ে দিলাম, মানে একদম সোজা যেমন নামে। ঠিক আছে, এরপর কি করতে হবে না, এরপর কি করতে হবে না, এই যে 2 এর জায়গায় 2 নামিয়ে দিলাম এবং এই 2 এর জায়গায় 2 নামিয়ে দিলাম। এখন এই 2 এর ডান দিকে যতগুলি অঙ্ক আছে, কি কি অঙ্ক আছে সেটি নিয়ে কোনো চিন্তা ভাবনা করার দরকার নেই। কটি অঙ্ক রয়েছে, এই 2 এর ডান দিকে কয়টি অঙ্ক রয়েছে, তটি শূন্য হবে। তাহলে 1 2 3 4, তাহলে 1 2 3 4। তাহলে এই 2 এর যে স্থানীয় মান সেটা হলো 20,000। আর এই 2 এর স্থানীয় মান অবশ্যই দেখো 2 এর ডান দিকে একটি অঙ্ক রয়েছে, তাহলে এখানে একটি শূন্য দিয়ে দাও। এরপরে স্থানীয় মান বের করে নিলাম। এখন বলা হয়েছে যে এর স্থানীয় মানের গুণফল কত, তাহলে এই 20,000কে 20 দ্বারা গুণ করে দাও। তো 0 0 0 0 0 এগুলো আমরা এখন ইগনোর করছি। এখন 2 এ 2 গুণ করে দিয়েছি 4। 4 গুণফল লেখার পর এবারে যতগুলি শূন্য রয়েছে গুণ্য এবং গুণকের মিলিয়ে ততগুলি শূন্য ডান দিকে বসিয়ে দিব। তাহলে 1 2 3 4 5, 1 2 3 4 5,
এটি হবে উত্তর। ঠিক আছে, এবং এই যে 4 লক্ষ হলো, এই 4 লক্ষ কোন অপশনে রয়েছে? এ নয়, বি নয়, হ্যাঁ সি অপশনে রয়েছে 4 লক্ষ। তাহলে এই অঙ্কটির সঠিক উত্তর হলো 4 লক্ষ, এবং সেটি দেওয়া আছে অপশন সিতে। ঠিক আছে, চলা যাক পরের অঙ্কতে। পরের অঙ্কতে বলা হয়েছে 0.25 এর 25% সমান কত? 25% সমান কত? তো আমরা এর আগে একটা ক্লাসে আমি শিখিয়েছিলাম তোমাদেরকে যে পার্সেন্ট, এই যে পার্সেন্টের যে চিহ্ন, শতকরা যে চিহ্ন, এটাকে আমরা পক্ষান্তরে 100 ধরে নিতে পারি। দেখাচ্ছে তো তাই। দেখো, এই যে হেলানো যে সোজা রেখাটা আছে সেটাকে আমরা 1 ধরতে পারি, এটাকে আমরা 0 ধরতে পারি, আর এটাকেও 0 ধরতে পারি। মানে এটা কোনো নিয়ম, এটা কোনো নিয়ম হলো না, আমি তোমাদেরকে বোঝাবার জন্য বলছি। মানে পার্সেন্টেজ মানেই 100, পার্সেন্টেজ শতকরা মানেই 100, 5% মানে 100-এর মধ্যে 5, 20% মানে 100-এর মধ্যে 20, 5% সমান 100 এর মধ্যে 5। বুঝতে পারছো তো? এবং ভগ্নাংশের অঙ্ক করার সময় আমি বুঝিয়ে দিয়েছিলাম যে মোট যতর মধ্যে সেটা কিন্তু হর হয়, সেটা হর হয়। তাহলে 5% বা 5% সমান হবে এটা তো ওই 100-এর মধ্যে, তো যতর মধ্যে সেটা হবে হর। যদি দাঁড়ি দেওয়া হয় তার নিচে হবে 100, আর ওই 5টা হবে লব। এটা হলো শতকরাকে ভগ্নাংশে, কারণ শতকরা অ্যাকচুয়ালি ভগ্নাংশেরই আরেক রূপ, ভগ্নাংশেরই আরেক রূপ হলো শতকরা। ঠিক আছে, তো 5% মানে 5-এর 100, তো 5% সমান যদি 5-এর 100 হয়, তাহলে 25% সমান কত? তাহলে 25% সমান কত হবে? না, 25% হবে, এটা তো 100, এটা তো 100, এবং এটা হবে নিচে 100, উপরে যাবে 25। তাহলে 25% সমান হচ্ছে 25-এর 100। আবার যখন দশমিককে ভগ্নাংশে পরিণত করার নিয়ম শিখিয়েছিলাম, তখন বলা হয়েছিল যে যেমন এখানে আছে 0.25, একে যদি ভগ্নাংশে করা হয় তখন কি হবে না, এই দশমিক বিন্দুকে এবং শূন্যকে তুমি ইগনোর করো, কত দেখতে পাচ্ছ? 25, 25টা হবে লব। দশমিকের ডান দিকে যতগুলি অঙ্ক বা সংখ্যা থাকুক সেটা কিন্তু লব, এবং এই নিচে হবে দশমিকের জন্য একটা 1 হয়, আর দশমিকের ডান দিকে যতগুলি অঙ্ক আছে ততগুলি শূন্য হবে। 2টি অঙ্ক আছে, তা 2টি শূন্য। তাহলে এখন প্রশ্নটি দাঁড়ালো যে 25-এর 100 এর 25-এর 100 এর মানে তো গুণ, এর মানে যে গুণ, তাহলে আমাদের উত্তরটি কত হবে না 25-এর 100 গুণ 25-এর 100। তাহলে উপরে উপরে গুণ করে দাও, 25-25-এ গুণ করলে 625 পাওয়া যাবে, আর নিচে 100 গুণ করলে 1-এর পরে 4টে শূন্য হবে। এটি হলো। এখন উত্তরটা কিন্তু এরকম ফর্মে কোনোটিতে দেওয়া নেই, দশমিক বিন্দু ব্যবহার করে দেওয়া আছে, এবং সেটাও আমরা শিখেছি আগেই। সেটা হচ্ছে কি, হরে যদি 10 বা 10-এর গুণিতক থাকে, মনে রাখবে ভালো করে, হরের জায়গায় যদি 10 বা 10-এর গুণিতক থাকে, তাহলে সেই হরে কয়টি শূন্য রয়েছে, লবে দশমিক বসাতে গেলে ঠিক ততগুলি অঙ্কের মানে দশমিকটি এমন জায়গায় বসাতে হবে যেমন দশমিকের ডান দিকে ততগুলি অঙ্ক থাকে। আবার বলছি, হরে যদি 10 বা 10-এর গুণিতক কোনো সংখ্যা থাকে, তাহলে সেই 1-এর পরে যতগুলি শূন্য আছে লবে এমন জায়গায় দশমিক বসাতে হবে যেমন দশমিকের ডান দিকে ততগুলি অঙ্ক থাকে। তাহলে এখানে 4টি শূন্য রয়েছে, তাহলে এখানে 4টি অঙ্কর এদিকে দশমিক দিতে হবে। এখন দেখা যাচ্ছে যে 625-এ 4টি অঙ্ক নেই, 3টি অঙ্ক রয়েছে, তাহলে 1টি শূন্য
অতিরিক্ত শূন্য ব্যবহার করতে হবে, তারপরে দশমিক বিন্দু ব্যবহার করতে হবে। এবং দশমিক বিন্দুর একেবারে বাম দিকে কিছু নেই, মানে এখানে আরেকটা শূন্য দিতে হবে। তাহলে হয়ে গেল কত? 0.0625। তাহলে উত্তরটি রয়েছে ডি অপশনে। ডি অপশনে রয়েছে উত্তরটি। আশা করি বুঝতে পারছো। নেক্সট, 33.13%কে সামান্য ভগ্নাংশে পরিণত করলে হবে কোনটি? তাহলে আমি বারবার বলছি, শতকরা কিন্তু ভগ্নাংশেরই আরেক রূপ। তো ভগ্নাংশকে যদি আমরা শতকরাই করতে পারি, তাহলে শতকরাকেও আমরা ভগ্নাংশে করতে পারি। কিভাবে দেখে নাও। মনে করো এটি একটা জটিল আছে, আমি উদাহরণ দিচ্ছি যে 10%, এটিকে ভগ্নাংশে করো, সামান্য ভগ্নাংশে। তাহলে এখনই আমি বললাম, এর আগের অঙ্কতেও বললাম যে এই যে পার্সেন্ট মানে এটা 100, সেটা হবে হর। মোটের মধ্যে, যতর মধ্যে, মানে 10% মানে কি 100 এর মধ্যে 10, 10% মানে হচ্ছে 100 এর মধ্যে 10। তাহলে যতর মধ্যে, মোট যতর মধ্যে, সেটা হবে হর। তাহলে 100-র মধ্যে, তাহলে হরটা হলো 100, এবং কত না 10, তাহলে এটা হবে লব। তাহলে 10% সমান যদি 10-এর 100 হয়, তাহলে এই অঙ্ক যদি দেওয়া আছে 33.13%, মানে এটা তো হয়ে গেল হর, 100 তো হয়ে গেল হর নিশ্চিত। এরপরে এটা যত আছে এটা সব লবের দিকে চলে যাবে, তাহলে হয়ে যাবে 33.13। এটা কিন্তু মূল দাঁড়ি, ঠিক আছে, সমান। এবারে মূল দাঁড়িটাকে দিয়ে নাও, এরপর এটাকে মিশ্রটাকে অপ্রকৃত ভেঙে নাও, তাহলে 100-এর 3 হবে, 100-এর 3, আর নিচে 100। এই ক্ষেত্রে আরেকটা কথা আমি বলে রাখি, যদি লবে দেখা যায় যে লবটা ভগ্নাংশ, লবটা ভগ্নাংশ এবং হরটা পূর্ণ সংখ্যা, তাহলে এটি কি ভগ্নাংশ? না যৌগিক ভগ্নাংশ, এটি যৌগিক ভগ্নাংশ। তাহলে এই যে এর লবটা হচ্ছে ভগ্নাংশ আর হরটা হচ্ছে পূর্ণ সংখ্যা, একটু অসুবিধা হতে পারে, সেই জন্য আমরা এই পূর্ণ সংখ্যাকেও নিচে 1 ব্যবহার করে একে ভগ্নাংশে করে নিলাম। তাহলে 100-এর 3 বাই 100-এর 1, এই বাই মানে ভাগ, এটাকে এভাবেও লেখা যায়। তাহলে সমান কত হবে না, যখন ভাগ, আমরা তো মানে ভগ্নাংশের ভাগ শিখেছি, গুণও শিখেছি, তো ভগ্নাংশের ভাগের সময় ভাগ চিহ্নটাকে গুণ চিহ্ন করে দেওয়া হয়, আর ওই ভাগ চিহ্নর পরে যে সংখ্যাটা থাকে সেটাকে উল্টিয়ে দেওয়া হয়। তাহলে এখানে লব হচ্ছে 100-এর 3, তাহলে 100-এর 3 করে দিলাম, এটা ভাগ চিহ্নের প্রতীক, তাহলে এটাকে গুণ করে দিলাম। আর গুণ করার সময় ভাগকে যখনই গুণ করা হবে তখন এটা উল্টে যাবে, মানে 1 চলে যাবে উপরে আর নিচে চলে যাবে 100। সমান কত হলো? 100 কেটে গেল, হয়ে গেল 1/3। অতএব 33.13%কে আমরা সামান্য ভগ্নাংশে যদি পরিণত করি তাহলে পাওয়া যাচ্ছে 1/3। এবং দেখে নাও কোথায় আছে, বি অপশনে আছে 1/3। ঠিক আছে, তো এইভাবে আমরা আজকের অঙ্কগুলি করে নিলাম, এবং আরও আসবো অঙ্ক কি আরও যে তোমাদের বিভিন্ন বিভাগ রয়েছে, যেমন মেন্টাল টেস্ট যেটা আছে, কিংবা বাংলা ভাষা, ঠিক আছে, কিংবা আরও আছে তোমার ইভিএস, তো এগুলো নিয়ে আমি ধাপে ধাপে আসবো, তোমরা চিন্তা করো না। এবং তোমাদেরকে আমি বলে দিয়েছি আগেও কোনো ভিডিওতে যে 28শে নভেম্বর তো পরীক্ষা, আমি 27শে নভেম্বর পর্যন্ত তোমাদের প্রতিদিন একটি করে এরকম ক্লাস ভিডিওতে ছাড়বো। তোমরা অবশ্যই সেগুলো খুব মনোযোগ সহকারে দেখবে। আর তাছাড়াও মানে ভিডিওর উপর নির্ভর করে কিন্তু থেকো না, আমি আরেকবার বলেছিলাম তোমরাকে যে ভালোভাবে প্রস্তুতি নিতে হলে তোমাকে খুব পরিশ্রম করতে হবে, কারণ পরিশ্রমের কোনো বিকল্প নেই। তো আজকে আর কিছু বলছি না, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, মন দিয়ে পড়াশোনা করো কিন্তু, ঠিক আছে? ধন্যবাদ।